স্টোরি শেয়ার করতে চান, বড় বড় ঘটনা যারা স্টুডিওতে এসে শেয়ার করতে চান, তারা আমাকে ইমেল করুন, লিখে ফেলুন bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসটি অবশ্যই এবং নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লিখতে অবশ্যই ভুলবেন না গল্পের শেষে। আমরা চলে যাব নেক্সট ঘটনায়। আমাদের সাথে আরো একজন আছেন গেস্ট এই মুহূর্তে। আপনার নামটা বলবেন একটু, কোথা থেকে এসেছেন? জি, আমার নাম তাহসিন, আমি ফার্মগেট থেকে এসেছি আর কি। আমি ইউএবিতে পড়ছি, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার। ওকে, সো আপনি এবং আপনার কাজিন, রাইট? দুজন মিলে এসেছেন? ফ্রেন্ড। আচ্ছা, আপনাদের দুজনের একসাথে একটা ঘটনা আছে, হ্যাঁ আমরা শুনি একটু ছোট করে। অ্যাকচুয়ালি আমি আগে ড্রিমটা দেখি, ও বগুড়া ছিল, তো আমি ঢাকায় ছিলাম। তো আমি একদিন ড্রিম দেখি যে আমরা তো অনেক ক্লোজ ফ্রেন্ড, তো আমাদের অনেক কিছু মিলে যায়। তো আমি ড্রিম দেখতেছি একটা রাত্রে যে ও আর আমি স্ট্রিটে হাঁটতেছি, তো কতগুলো কুকুর কোথা থেকে এসে আমাদের চারপাশে আর কি জড়ো হয়ে গেল। তো কুকুরগুলো ঘেউ ঘেউ করতেছিল, এটাই আর কি, এটা ড্রিম ছিল। তো তারপরে ঘটনাটা ঘটেছে ওর সাথে। আচ্ছা, শুনে ফেলি। আমি আমার নানি বাড়ি ছিলাম বগুড়া জলেশ্বরী তলা। তো নানি বাড়ি ওই দিন কেউ ছিল না আর কি, জাস্ট আমি আর আমার নানি ছিলাম। তো রাত্রে ঢাকায় থাকলে তো আসলে রেডিও ফুর্তি শোনা হয় আর কি, ভূত এফএম শোনা হয়। তো কিন্তু বগুড়ায় কোনো রেডিও নেই আর কি, এই জন্য রাত্রেবেলা আমার ঘুম আসছিল না আর কি। তো সেই সময় আর কি, হ্যাঁ সেই সময় ওই দিন রাত্রে। তো এটা 2 বছর আগেকার কাহিনী। সেটাই, এখন আমরা সমস্ত বাংলাদেশে আছি এই জন্য বললাম আর কি। তারপরে তো ওই দিন রাত্রে তো আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে আমি তখন ছিল আর কি, আমি স্মোকিং করতাম। ইট ইজ সো অনেক ব্যাড হ্যাবিট এটা। তারপর আমি এখন আর করি না আর কি। প্রমিস করে ছেড়ে দিয়েছেন কারো কাছে? না, ওই দিন যে আমার সাথে যা হয়েছে আর কি, এরপর থেকে আর করি না। আচ্ছা, ওকে, ফাইন। তো আমি বাইরে বের হয়েছি আর কি, যে রাত 2টা বাজে বের হয়েছি যে কোনো দোকান পাই নাকি, তো স্মোকিং আর কি, সিগারেটের জন্য। তো হ্যাঁ বের হয়েছি। তো যেতে যেতে আমি দোকানের দিকে আগাচ্ছি আর কি, যে একটা লাইট দেখা যাচ্ছে দোকানে, তো আমি যাচ্ছি আর কি দোকানের দিকে। তো অনেক একটু পর যাওয়ার পর দেখলাম যে দোকানটা নেই, লাইটও নেই। তো আমি ব্যাক করি, তো ব্যাক করতে যেয়ে দেখি যে আমি যে রাস্তা দিয়ে আগাচ্ছি আর কি, রাস্তাটা আসলে নেই। যেমন আমি ডানে গেলাম, পিছনে ফিরে তাকালাম যে সোজা যাচ্ছে রোডটা, আমি রাস্তা একদম হারাই ফেলছি। যে আমি দেখলাম যে একদম হারাই ফেলছি রাস্তা, কোনো সব চেনা নেই আমার কাছে একদম। তো হঠাৎ করে দেখলাম যে পিছনে কে জানি আমার কিছু একটা শব্দ পাচ্ছি। তো পিছনে তাকালাম, দেখলাম অনেকগুলা কুকুর আর কি, আমার 5-6 হাত দূরে অনেকগুলা কুকুর একসাথে এক লাইনে দাঁড়িয়ে আছে। তো আমি তো খুব ভয় পেয়ে গেলাম। তো মোবাইলটা করলাম, মোবাইল কল দেওয়ার চেষ্টা করছি, কোনো নেটওয়ার্ক নেই। তো তারপরে আমি একদম ভয়, আবার পিছনে আমি ফিরে যাচ্ছি। তো পিছনে আমি হাঁটছি, তারপরে দেখি যে কুকুরগুলা, আবার পিছে ফিরে দেখি যে কুকুরগুলা ঠিক ওই ডিস্টেন্সে আছে আমার। তো আমি তো এখন একদম ভয়, আমি কি করব আমি কিছু বুঝছি না, যে আমি যে স্বপ্ন দেখছি নাকি এটা আমি বুঝতে পারছি না। তো এখন যা হবে, আমি কুকুরের দিকে আমি আগে যাচ্ছি, যা হবে। আপনার বাসায়, এবং আপনি ওইদিকে দৌড়াতে শুরু করলাম। তারপরে দেখলাম কুকুরগুলো না একদম চলে গেল, দূর থেকে, আমি দাঁড়ায় আছি একসাথে, আস্তে আস্তে একদম সরে যাচ্ছে, দূরে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি তাকায় আছি ওইদিকে, তারপরে কুকুরগুলো একদম নেই। তারপরে আমি তো খুব ভয় পেয়ে গেলাম, আমি এখন কি করব। তারপরে আমি হাঁটাহাঁটি শুরু করছি। এমন সময় হঠাৎ করে একটা রেড লাইট দেখলাম। তারপরে দেখলাম যে অনেকগুলা লাইট জ্বলে উঠলো একসাথে। তারপরে দেখলাম যে এটা তো আমার বাসার কাছে, এই জায়গাটা তো মনে হচ্ছে বাসার কাছে। তারপর পিছনে ফিরে দেখি যে গেট, এবং আপনি তারপরে বাসায় পৌঁছে গেলেন। কিন্তু সেই ঘটনাটা আপনার এখনো মনে পড়ে যে অনেকগুলো কুকুরের সামনে? আমার ওই ঘটনার পর তো আমি বলে 18 ঘন্টা ঘুমিয়েছি। বাসায় ফিরে যাওয়ার পর আমি ওখানে চিল্লাচিল্লি করছি। তো এখন আমার এত ভয় লাগে, আমি এখনো আজকে আমি বলছি ফার্স্ট এই কাহিনীটা আমার ফ্রেন্ডকে বলার পর এখন আমি বলছি। তো আমি এখন লাইট জ্বালায় ঘুমাতে পারি না।
লাইট লাইট না না জ্বালিয়ে জ্বালিয়ে ঘুমাতে পারেন না। সেটাই মানে ঘটনাটা শুনতে হয়তো অতটা কেমন লাগবে আমি জানি না, মানে যে যিনি এটা আমার experience সাথে করেছেন, ঘটেছে আর কি। আপনি বুঝতে পেরেছেন আসলে যে এতগুলো মানে অস্বাভাবিক ছিল ঘটনাটা যথেষ্ট। আমাকে সালমান SMS করেছেন ফ্রম সিলেট থেকে যে আজকের এক্সপেরিয়েন্স গুলো তার অনেক অদ্ভুত লাগছে। আর আমাকে লিখেছেন আমরা ভূত FM শুনছি, ভীষণ 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 ভালো লাগছে। এছাড়াও আমাকে ভূত সম্রাট SMS করেছেন। এছাড়াও আরিফ SMS করেছেন, ভূত সম্রাট SMS করেছেন মজার একটা SMS যে ম্যাচের কাঠি মিস হবে তো ভূত FM মিস হবে না, বাট সেরকম কোন ধরনের ঘটনা যদি আপনি ফেস করেন তখন ভূত FM এর চাইতে বেশি হেল্প করতে পারে একটা ম্যাচের কাঠি। সুতরাং প্র্যাকটিস চালিয়ে যান। আরিফ আমাকে লিখেছেন নরসিংদী থেকে। এছাড়াও আমাকে SMS করেছেন মুস্তাফা মাসুম, পাপ্পু আমাকে SMS করেছেন ময়মনসিংহ থেকে, সাজু আমাকে SMS করেছেন, এছাড়াও SMS করেছেন তারেক এবং অজিত, মাহফুজ চট্টগ্রাম থেকে SMS করেছেন, ইভা, ইরিন SMS করেছেন রাজশাহী থেকে, মিতু, রিপা, তুরিন আমাকে SMS করেছেন। এছাড়াও আরো অনেকগুলো SMS আমি দেখতে পাচ্ছি, সেই SMS এ পরে যাব, তবে তার আগে আরো একটা ছোট্ট ঘটনা শুনে আসি। আচ্ছা, আপনার কাছ থেকে আপনার নামটা আরেকবার বলবেন। নাম জেরিন, আর আমি ঘটনাটা বলবো আমার খালার বাসার ব্যাপারে। আমার খালার বাসা হলো গুলশান 2 এন্ড বাসার দোতলা বাড়ি এন্ড সামনে পিছনে জায়গা আছে। সো রাত্রের বেলা সবাই আর কি দেখতো যে একটা আম গাছ ছিল এন্ড ওই আম গাছের ডাল ডেবে আসতেছে। কেউ বসলে যেরকম হয়, মানে নর্মাল কোনো হিউম্যান বিং ওইটার মধ্যে বসলে এরকম হওয়ার কথা না, বাট এরকম হতো, ডালটা ডেবে আসতো, ডেইলি রাতে এরকম হতো। আচ্ছা। এন্ড তারপরে হঠাৎ করে একদিন স্টপ হয়ে যায় এটা। এন্ড একদিন রাত্রে আমার কাজিন রুম থেকে বের হলো, রুম থেকে বের হয়ে দেখে একদম সেম তার ফেস তার সামনে একদম দাঁড়ায় আছে। সে তাড়াতাড়ি করে রুমের ভিতরে ঢুকে দরজা লাগাই দিল, তারপরে দোয়া কালাম পড়তে থাকলো, তারপরে ধীরে ধীরে জিনিসটা সলভ হয়ে গেল এবং এটা ছিল ঘটনা। সো আপনাদের এই যে আপনাদেরকে এখন মানে একদম শেষ যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে এই যে আপনাদের দুজনের সাথে অনেক উইয়ার্ড ঘটনা ঘটেছে আপনাদের ফ্যামিলির সাথেও, আমি চাইবো, আমি আপনাকে বলছিলাম একটু আগেও যে আমি আন্টির সাথে কথা বলতে চাই, আই মিন আপনার মা যিনি, তার সাথে আমরা কথা বলতে চাই। তো এটার জন্য আপনারা কোনোদিন কারো কাছে যান নাই বা এই সমস্যাগুলো সমাধান হোক এটা চান নাই কখনো? আমরা সমস্যা সমাধান না, কারণ আমরা কাজের কারণে বাসায় বাইরে বেশি থাকি, তো এই জন্য কারোর কাছে যাওয়া হয় নাই। আর আম্মুর আছে কিছু হুজুর যাদের কাছ থেকে আম্মু যাদের সাথে এগুলো শেয়ার করে কিছু দোয়া কালাম নিয়ে আসছে, ঘরের মধ্যে রাখছে। ওটা কি আম্মুর কাছে একটা তাবিজ থাকে, তো ওইটা যতদিন থাকে ততদিন আম্মুর কোনো সমস্যা হয় না, বাট যখনই ওটা কোনো খুলে ফেলে তখন একটা কারণে ওটা কাজ বন্ধ হয়ে যায়, তখন থেকে আম্মু কমপ্লেন গুলো দেয়, এছাড়া আর কিছু হয় না। ওকে, থ্যাংক ইউ। আমরা চলে যাব ছোট্ট একটা ব্রেকে, ফিরে আসবো আরো ঘটনা নিয়ে। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছে একটু পরে। আমার কালেকশনে 200 কয়েন আছে, আর আমার আছে 1200 স্ট্যাম্প, সব বিদেশি। আমার খুব ভালো দুজন বন্ধু আছে। মাত্র 2 জন? আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে 4000 বন্ধু। মেরে পাস মাল। আমার সিডি আছে প্রায় 400। টিনটিন ফুল কালেকশন, লেটেস্ট সফটওয়্যার। আমার কিছুই নাই। নিষ্ঠুর এই পৃথিবীতে যার কিছুই নাই তারও আছে এয়ারটেল অফার। আমার এয়ারটেল আমার অফার। এয়ারটেল প্রিপেড থেকে *222# ডায়াল করে জেনে নিন আপনার অফার। কিছু না কিছু অপেক্ষা করছে সবার জন্য। তুই এখানে মিউজিক টিচার, জাস্ট এ মিউজিক টিচার। তুই আমাদের স্কুলে বেস্ট পিয়ানো বাজাতি, আর আমরা ধরে নিয়েছিলাম তুই মিউজিক করে দেশ কাঁপিয়ে দিবি। আমাদের কত ড্রিম ছিল তোকে নিয়ে। মানে দেখ, মিউজিক নিয়ে কাজ করার তেমন প্ল্যাটফর্ম কই, আর তেমন চান্সও তো। হতাশা ছেড়ে ফেলো, গেট ব্যাক টু ইউর প্যাশন, ইউর টাইম হ্যাজ কাম। ইস, দিন দিন কম্পিটিশন বাড়ছে। টেস্ট পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষার জন্য কি যে করি। ও এই কথা, পাঞ্জেরি এসএসসি টেস্ট পেপারস আছে না, কমপ্লিট এক্সাম প্রিপারেশনের জন্য এবার পাঞ্জেরি টেস্ট পেপারস দিচ্ছে অপরন্ত সুবিধা। কি কি থাকছে? পরীক্ষার নিয়মিত সব আয়োজনের পাশাপাশি 2012 সালের পরীক্ষার্থীদের জন্য থাকছে এক্সক্লুসিভ সাজেশন ও বিষয়ভিত্তিক সুপার টিপস। অতিরিক্ত অনুশীলনের জন্য থাকছে ইন্টারনেট লিংক, ফ্রি অনলাইন এক্সাম ও ফ্রি সিডি। একসাথে এত কিছু? আরো আছে অনুশীলনের সুবিধার্থে পাঞ্জেরি টেস্ট পেপারস 4 খণ্ডে প্রকাশিত, যা পাওয়া যাচ্ছে আকর্ষণীয় একটি বক্সে। তাহলে তো পাঞ্জেরি সেরা, কারণ একমাত্র পাঞ্জেরি আমার প্রকৃত প্রয়োজন বোঝে। এসএসসি পরীক্ষার ভয় সেরা টেস্ট পেপারস দিয়েই করো জয়। 88.0 FM।
1:33 আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনার এয়ারটেল নাম্বার থেকে আমাকে এসএমএস করতে পারেন এবং অন্য যে কোনো নাম্বার থেকে আমাকে এসএমএস করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যেমন শাকিল আমাকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আপনাদের প্রোগ্রামটা সুন্দর, সত্যি সুন্দর, থ্যাংক ইউ। আমাকে জুবাইর এসএমএস করেছেন যে ময়মনসিংহ থেকে অনেক দিন পরে ভূত এফএম শুনছেন তিনি। এছাড়াও আমাদের সাথে এই মুহূর্তে আছেন মিষ্টি এবং হৃদয়, আপনাদেরকে অনেক থ্যাঙ্কস আমাদের সঙ্গে থাকার জন্য। সামিহা আমাদের সঙ্গে আছেন, আপনাকে অনেক থ্যাঙ্কস আমাদের সঙ্গে থাকার জন্য। মামুন আমাকে এসএমএস করেছেন, একটা প্রশ্ন করেছেন যে একটু আগে যিনি ঘটনাগুলো বললেন জেরিন, তিনি বলেছেন যে জেরিনের কোন রিলেটিভ রাজশাহীতে আছে কিনা, এটা আমি ঠিক শিওর না, আমি আপনাকে শিওর করতে পারতাম আর একটু আগে হলেই। আচ্ছা, এবং তিনি বলেছেন এটা কি সেই জেরিন, প্লিজ টেল মি। ঘটনাগুলো খুব ভালো, থ্যাংক ইউ। জান্নাত আমাকে লিখেছেন যে ভূত এফএম তিনি অনেক পছন্দ করেন, বরগুনা থেকে এসএমএস করেছেন। আমাকে পিয়াল পটুয়াখালী থেকে এসএমএস করেছেন যে আই লাভ ভূত এফএম, তুমি এসএমএস না পড়লে খবর আছে, এরকম আর কি। রিয়ান আমাকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আই হ্যাড এ হরিবল এক্সপেরিয়েন্স এবং তিনি সেটা শেয়ার করতে চান। আমি বলবো যে ভূত এফএম @radiofuti.fm, এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি লিখে পাঠান। আমি স্পেলিং বলে দিচ্ছি যারা মিস করেছেন এর আগে, BHOOTFM, এখানে আপনার ইমেলগুলো পাঠাতে হবে আমাকে। এছাড়াও এসএমএস করেছেন ডায়মন্ড গ্যান্ডেরিয়া থেকে এবং তিনি বলেছেন অনেক এসএমএস করেছি কিন্তু কোনো সাড়া পাইনি। আমি যদিও আপনার দুটো এসএমএস পেয়েছি। আমরা মানে এটা সেকেন্ড এসএমএস, প্রথম এসএমএসটা আমি মিস করেছিলাম। এশা, পিঙ্কি এবং তানভীর, তারা তিনজন কাজিন এবং তারা সবাই মিলে ভূত এফএম শুনছেন, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও আমাকে লিখেছেন যে আমরা দুই বন্ধু নাহিদ এবং নয়ন সাতক্ষীরা থেকে শুনছি, থ্যাংক ইউ এত দূর থেকে আমাদের সঙ্গে থাকার জন্য। এবার আমরা সরাসরি ঘটনায় চলে যাব এবং আমরা এখন কোন ঘটনায় যাব, কার কাছে যাব আমরা, কে? আচ্ছা, ওকে, আচ্ছা আপনি কি শুরু করতে চান? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ঘটনা শুনি, ছোট্ট একটা ঘটনা দিয়ে আমরা আগে শুরু করি। সো আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন একবার বলবেন। হ্যালো লিসনার্স, ওয়ান্স अगेन ব্যাক সানজির। ঈদের দিন গরুরহাট থেকে ডিরেক্ট এসেছিলাম, ঈদের আগে ফ্রম এআইইউপি। ইয়েস, ওকে। আজকে আমি আমার পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করবো না, আমি একজনের কাছে শোনা ঘটনা, আমাদের স্যার এআইবির স্যার ব্যারিস্টার শাহরিয়ার স্যার, ওনার কাছ থেকে শোনা যে ঘটনাটা ওইটা আমি শেয়ার করতে যাচ্ছি। যদি রাসেল ভাই পারমিশন দেন আমি স্যারের ব্যাপারে কিছু বলতে চাই ছোট্ট করে, যেহেতু সময় একেবারে কম। বাট স্যার হচ্ছেন এমন একজন মানুষ যে হি ইজ এ ফ্রেন্ড, মানে বলা যায় টিচাররা যে ফ্রেন্ড হয় এটা আমরা প্রথম মানে এআইবিতে এসে ফিল করছি যে এরকম একজন মানুষ আছে। ওকে, লেটস গেট ব্যাক টু দ্য স্টোরি। তো যেটা হয়, এটা মিরপুরের একটা ঘটনা, ওনার এক ছাত্র জুয়েল, তার কাছ থেকে শোনা ঘটনাটা। তা ঘটনাটা এরকম ছিল যে জুয়েলরা তখন, স্যার যেভাবে বললেন যে ওরা তখন 5-6 এর স্টুডেন্ট, ছোট বাচ্চা, যাই হোক। তো এরকম হয় যে ওদের পাশের বাসায় একটা মেয়ে থাকতো, নামটা আমি উল্লেখ করতে চাচ্ছি না। তো মেয়েটা একটা ছেলের সাথে রিলেশনশিপের মধ্যে জড়িত হয়। সো পরবর্তী দেখা যায় যে একটা সময় এসে জুয়েলের মার সাথে সেই মেয়ে সবকিছু শেয়ার করতো, ইভেন তার মার সাথেও যেটা শেয়ার করতো না সেটা জুয়েলের মার সাথে শেয়ার করতো। তো জুয়েলের মা সবকিছুই জানতেন। পরবর্তীতে একটা সময় দেখা যায় এলাকায় জানাজানি হয়ে যায়, এটা আমি বলতেছি প্রায় 15-20 বছর আগের ঘটনা। তো এলাকায় জানাজানি হয়ে যায়, ঘটনা দেখা যায় যে পরে এলাকার মুরব্বীরা বলেন তার ভাইরে, মেয়ের ভাইকে বলেন যে তুমি এটার একটা ব্যবস্থা করো। মেয়ের ভাই যখন জানলো যে এই ঘটনা, তখন মেয়েকে অ্যাজ ইউজুয়াল ভাইরা যা করে রাগারাগি করলো, বা মেয়ের মানে শুনছি যে মেয়েকে মারধর করছে অনেক। একটা পর্যায়ে এসে মেয়ে খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং মেয়েটা সুইসাইড করে। ওকে, এখন সুইসাইডের কেস যা হয় যে সাধারণত দেখা যায় যারা লাশ কাটে তারা সহজে ছাড়তে চায় না এবং এটাকে খারাপ লাশ হিসাবে ধরা হয়, মানে আমি যতটুকু জানি। তো দেখা যায় যে স্যার বললেন যে ওই লাশ যখন ওই এরিয়া দিয়ে যাচ্ছিল জানাজার জন্য নিয়ে, প্রথমত জানাজা তো ঠিক মতো কেউ করাইতেই চান নাই এবং কবর দাফন যখন করতে গেছেন, আমাদের ওখানের যে মানে কবরস্থান ছিল সেই কবরস্থানে কোনোভাবেই তার দাফন করতে দেওয়া হয়নি। তো পরবর্তীতে কোন অন্য দূরে একটা কবরস্থানে কোনোভাবে একটা ব্যবস্থা করে তার দাফন কার্য ওখানে সম্পন্ন করা হয়। কিন্তু যখন স্যার বললেন যে লাশটা যখন এলাকা দিয়ে যাচ্ছিল তখন এত পরিমাণ গন্ধ সে লাশ ছড়াইছে যে কেউ টিকে থাকতে পারছিল না আশেপাশে, খুব কম মানুষজন, তারই রিলেটিভ, ওই মেয়ের রিলেটিভরা যারা ছিল। তো যাই হোক, দাফন কার্য শেষ হয়। ঘটনাটা শুরু হয় তার কদিন পর থেকে, অ্যারাউন্ড 20 to 15 days এর পর থেকেই এই ঘটনা শুরু হয়। তো হঠাৎ করে
জুয়েলের ওই স্যার বললেন যে জুয়েলের একজন নানি ছিলেন, তো উনি আবার এইসব প্যারানর্মাল জিনিস নিয়ে উনি গবেষণা করতেন। তো উনি একজন কামেল মহিলা বলা যায়। তো উনি হঠাৎ করে একদিন জুয়েলদের বাসায় আসেন, বলেন যে জুয়েলের মাকে ডেকে বলেন যে তোমার ঘর তো খুব ভার লাগতেছে, ঘরের অবস্থা তো ভালো না। তো বললেন যে তো জুয়েলের মা সাধারণত অবভিয়াসলি উনি ভয় পেয়ে গেছেন, যে বাচ্চারা সব ছোট ছোট। তো বললেন যে ঘরের অবস্থা ভালো না, তুমি একটু আমার বাসায় এসো। তো জুয়েলের মা গেলেন, তো বললেন যে তোমার বাড়িতে তো ওই মেয়ে আসে। তো জুয়েলের মা বললেন যে কোন মেয়ে? বলে ওই যে মেয়ে তোমার পাশের বাসায় ছিল, যে সুইসাইড করছিল যে মেয়েটা, ওই মেয়ে তো তোমার বাসায় আসে এবং তোমার ঘরেও আসে, তুমি সেটা জানো? বলে যে না, আমি তো এইসব কিছু জানি না। বলে এখন এটা কি করা যায়? তো বলে যে করা যায় এমন কিছু ব্যবস্থা আমি করে দিচ্ছি, আমি এটা বলতে যাচ্ছি না। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তো আপনি এটা ব্যবস্থা করে দেন, আমি এখান থেকে কোনো একটা কিছু পাঠাচ্ছি, তুমি ভয় পাও না, আমি একটা কিছু ব্যবস্থা করে দিচ্ছি। তো জুয়েল বললো যে পরের দিনই ওর বাসায় আতরের গন্ধ পাওয়া যায় এবং জুয়েলের ওই নানি কিছু জিনিস ওর মাকে দিয়ে দিয়েছিলেন। তো বললেন যে এটা বাসার আশেপাশে তুমি ছিটাই দিও। তো যাই হোক, উনি তাই ব্যবস্থাও নেন। পরবর্তীতে দেখা যায় যে সে বলে যে উনি ঘর থেকে মানে রক্ষা পান, কিন্তু পাশে একটা গাছ ছিল, আচ্ছা বট গাছ, এখান থেকে প্রায় কান্নার শব্দ পাওয়া যেত, প্রায় মানে রাত হইলে দেখা যেত কান্নার শব্দ পাওয়া যেত। এবং দেখা সে ঘরে ঢুকতে পারতো না, কিন্তু দূর থেকে দৃষ্টি করতো, যেটা মানে এখন দেখা যায় যে ঘরে ঢুকতে যদি তারা না পারে, তো দূর থেকে তারা ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তারা ওই সময় কোনো ক্ষতি করতো না। একদিন হয়েছে এরকম, পরবর্তী মানে প্রায় এরকম কয়েকদিন পরে এক লোক রাস্তা দিয়ে এরকম রাতে হেঁটে যাচ্ছিল, তো সে লোক রাস্তায় থুতু ফেলছে। তো এরপরেই সাথে সাথে তারে ওই মেয়ে মানে ওই যেটা ছিল সেটা অ্যাটাক করছে। তো অ্যাজ ইউজুয়াল হুজুরের কাছে যাওয়া হয়েছে, ইমাম সাহেব ডাকলেন, তো বললেন যে তো এক্সরসিজম যারে বলে ওটা করা হলো। করার পরে তারপর জিজ্ঞেস করলো যে ওকে ফাইন, তাহলে তুমি কে? তো বললো যে আমি ওই বাসার ওই মেয়ে। তো বললো যে তুমি ওরে ধরছো কেন? বলে আমার উপরে থুতু ফেলাইছে কেন সে? বলে তোমাকে দেখা যায় নাকি যে সে থুতু, সে কিভাবে বুঝবে তুমি এখানে ছিলে? বলে না, সে আমার উপর থুতু ফেলাইছে, আমি তারা ছাড়বো না। বলে যে তুমি কিভাবে ছাড়বা? বলে দেখেন আমার মাটি আমারে একসেপ্ট করে না। ওনার মুখ থেকে শোনা যে ঘটনা, বললেন যে মাটি একসেপ্ট করতেছে না এবং আমার কোনো থাকার জায়গা নেই। আমি যতটুকু শুনছি, আমি এইসব জিনিস নিয়ে কিছু কিছু গবেষণা করি, তো দেখে আমি যেটা শুনছি যে এই সুইসাইডাল যে কেস গুলা, এটার আত্মাটা আমি মানে এক হিন্দু ভদ্রলোকের কাছ থেকে শুনছি, উনি পুরোহিত বলা যায়। উনি বললেন যে এই আত্মাটা সহজে মুক্তি পায় না। ইসলামে এটা এইভাবে ডেফিনেশন কিভাবে দেওয়া আছে আই ডোন্ট নো, আমি ওই পর্যন্ত এখনো যাইনি, আমি পড়তেছি, এটা নিয়ে পড়ালেখা করতেছি। তো বললেন যে এটা সহজে মুক্তি পায় না, তো এটা হইতে পারে এই জিনিস। আমি ওর কাছ থেকে শোনার পরে এটা নিয়ে ইয়ে করলাম। তারপরে বললেন যে তাহলে তুমি কিভাবে যাবা? তো বলে যে আমি ওরা ছাড়বো না, আমার আমার বডি দরকার, আমি ওরে পাইছি, আমি ওরা ছেড়ে যাবো না সহজে। তারপরে বলে যে উনি আবার জিজ্ঞেস করলেন যে তুমি কি ঠিক মতো যাবা না আমি আমার ব্যবস্থা করবো? বলে আপনি যাই করেন। যাই হোক, উনি ব্যবস্থা করলেন, তারপরে এক সময় ছেড়ে গেছে। তো ছেড়ে দেখা যায় ওই গাছের মধ্যে এসে আছে। পরবর্তীতে এরকম অবস্থা হয়েছে যে জুয়েলদের ওই বাড়িটা বিক্রি করে দেওয়া লাগছে। ছিল ঘটনা রাসেল ভাই, এবং এখন পর্যন্ত সেখানে এই ব্যাপারটা আছে। এখন পর্যন্ত আছে নাকি আমি জানি না, ওই বাড়ি ওরা বিক্রি করে চলে এসে পড়ছে। আমরা একটা ঘটনা শুনলাম, আর একটা ঘটনায় যাওয়ার আগে আমরা একটা ছোট্ট ব্রেকে কি যাবো? আমরা ব্রেকে যাওয়ার, আচ্ছা ওকে, ছোট্ট একটা ব্রেকে যাই এবং তারপরে ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমার কালেকশনে 200 কয়েন আছে, আর আমার আছে 1200 স্ট্যাম্প, সব বিদেশি। আমার খুব ভালো দুজন বন্ধু আছে। মাত্র দুজন? আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে 4000 বন্ধু। মেরে পাস মাল। আমার সিডি আছে প্রায় 400। টিনটিন ফুল কালেকশন, লেটেস্ট সফটওয়্যার। I have a dream. আমার কিছুই নাই। নিষ্ঠুর এই পৃথিবীতে যার কিছুই নাই, তারও আছে এয়ারটেল অফার। আমার এয়ারটেল আমার অফার। এয়ারটেল প্রিপেড থেকে *222# ডায়াল করে জেনে নিন আপনার অফার। কিছু না কিছু অপেক্ষা করছে সবার জন্য। ইস, দিন দিন কম্পিটিশন বাড়ছে। টেস্ট পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষার জন্য কি যে করি। ও এই কথা, পাঞ্জেরি এসএসসি টেস্ট পেপারস আছে না, কমপ্লিট এক্সাম প্রিপারেশনের জন্য এবার পাঞ্জেরি টেস্ট পেপারস দিচ্ছে অপরন্ত সুবিধা। কি কি থাকছে? পরীক্ষার নিয়মিত সব আয়োজনের পাশাপাশি 2012 সালের পরীক্ষার্থীদের জন্য থাকছে এক্সক্লুসিভ সাজেশন ও বিষয়ভিত্তিক সুপার টিপস।
অতিরিক্ত অনুশীলনের জন্য থাকছে ইন্টারনেট লিংক, ফ্রি অনলাইন এক্সাম ও ফ্রি সিডি। একসাথে এত কিছু? আরো আছে অনুশীলনের সুবিধার্থে পাঞ্জেরি টেস্ট পেপারস 4 খণ্ডে প্রকাশিত, যা পাওয়া যাচ্ছে আকর্ষণীয় একটি বক্সে। তাহলে তো পাঞ্জেরি সেরা, কারণ একমাত্র পাঞ্জেরি আমার প্রকৃত প্রয়োজন বোঝে। এসএসসি পরীক্ষার ভয় সেরা টেস্ট পেপারস দিয়েই করা যায়। FM, haunted by Airtel. শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনি এয়ারটেল নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে আমাকে SMS করতে পারেন। লিখে ফেলুন শাউট স্পেস, আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি আবারও আপনার কাছে আসবো। আপনি আবার আপনার নামটা একটু বলতে হবে। Hello listeners, this is Jennifer Hassan once again. যেটা আমি এখন শেয়ার করব গল্পটা, এটা আমার সাথে ঘটেছিল প্রায় 12 বছর আগে। তখন আমি ক্লাস 6-এ পড়তাম। আমি আগে বলেছি যে আমাদের গ্রাম হচ্ছে ঢাকা জেলার দোহার থানার আউলিয়াবাদ গ্রামে, এবং আমার নানা বাড়ি দাদা বাড়ি পাশাপাশি গ্রামে। তো আমরা প্রায় এরকম, আমার আব্বু বিদেশে থাকতেন, তো আমরা প্রায় প্রতি বছর সে আসতে আমরা বেড়াতে যেতাম, দাদি বাড়ি নানি বাড়ি সবাই মিলে বেড়াতে যেতাম। তো দাদি বাড়ি থেকে নানি বাড়িতে যাওয়ার একটা ওয়ে হচ্ছে যে বোটে, বড় ট্রলারে যেতে হয়। তো আমরা গিয়েছি, সেখানে টাইমটা ছিল এরকম যে বিকাল, আর ঘন্টাখানেকের মধ্যে সন্ধ্যা হবে। তো আমরা যেহেতু কাজিনরা সবাই ছিলাম ছোট বয়সী, তো আমরা মুরব্বীরা সবাই ঘরে ছিল, এবং আমরা বাইরে খেলা করছিলাম। আমাদের ওইখানে গ্রামে যেরকম হয় সিচুয়েশনটা, যে ধান ক্ষেত, তারপরে সরিষা ক্ষেত, গাছ গাছালি, একটু পুকুর জঙ্গল টাইপের এরকম। তো সেখানে খেলা করছিলাম। তখন আমরা খেলা করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং আমরা বাসে আসি। তো আমার নানি দাদি যারা ছিলেন তারা বলছে যে তোমরা এরকম গ্রামে আসছো, তো ঢাকায় থাকো তো বুঝো না, তোমার চুল খোলা রেখে এরকম ঘোরাফেরা করে না সন্ধ্যার টাইমে। তো আম্মু জিজ্ঞেস করলো যে কোথায় ছিল তখন। তাই আমি বললাম যে আমাদের সামনে যে একটা জঙ্গলের মতো আছে ওখানে আমরা খেলছিলাম। তা আম্মু বললো, মানে কিছু বলতে চাচ্ছিল বা কিছু বললো না। এরপরে আমরা বাসায় চলে আসলাম আমার দাদি বাড়িতে, এবং আমার দাদি বাড়িতে দুটা ঘর পাশাপাশি, একটা বড় কাঠের দোতলা ঘর আর পাশে আছে আরেকটা ঘর। তো আমি আর আমার ফুপু দোতলা যে ঘরটা কাঠের, ওইটা দোতলার রুমে বসে গল্পে বই পড়ছিলাম, মানে জোকসের বই যেটা, এবং রুমে ছিটকিনিটা লাগানো ছিল, দরজা ছিটকিনি। তো হঠাৎ আমরা পড়ছি এরকম সন্ধ্যা 7:30-8টা হবে এরকম টাইম। পড়তে পড়তে হঠাৎ আমাদের যে ছিটকিনি লাগানো ছিল সেটা হঠাৎ খুলে, এবং দরজাটা একদম হা হয়ে খুলে যায়, ঠাস করে একটা বাড়ি খায় দেওয়ালে। এটা হওয়ার পরে আমি আমার ফুপি দুজনই অনেক চমকে যাই, এবং আমি একটু যেহেতু হচ্ছে বড়, আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তুমি বসো, আমি দরজাটা আটকে আসি। তো এই বলে আমি খাট থেকে জাস্ট উঠে দাঁড়িয়েছি। এই মুহূর্তেই লাইক রুমে যেরকম লাইক উইয়ার্ড, যে হরর ফিল্মে যেরকম দেখায় যে লাইট অন অফ হচ্ছে এরকম, যে পিটপিট করছে, আর রুমটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বাট এরকম কোনো বাতাস ছিল না, বা মানে মনে হচ্ছিল যে ঝড় হচ্ছে এরকম, মানে বাতাস বয়ে যাচ্ছে বা ভূমিকম্প হচ্ছে, এরকম একটা ফিলিং ছিল। এরকম ফিলিংস এর মধ্যে, এবং হঠাৎ আমি শুনতে পেলাম যে দূর থেকে একটা গোঙানির শব্দ, মানে মনে হচ্ছে যে দূরের থেকে কেউ আমার দিকে আসছে বা খুব রাগে এরকম, হ্যাঁ, যেটা ফোর্স টাইপের। তো এটা আমি মাঝখানে একটা কথা বলিনি যে আমরা যেহেতু ঢাকায় থাকি, আম্মু গ্রামে ইমার্জেন্সি লাইট সাথে করে নিয়ে গিয়েছিল। যেহেতু আম্মু আব্বু ওই সময় বাসায় ছিলেন না, পাশে অন্য বাসায় ছিলেন, আমার খালার বাসায়। তো সে যাওয়ার সময় ইমার্জেন্সি লাইটটা টেবিলের উপরে রেখে গিয়েছিলেন। হঠাৎ এই সিচুয়েশনে আমি তো পুরো স্টোনের মতো দাঁড়িয়েছিলাম, এবং হঠাৎ আমার চোখ যায় টেবিলের উপরে পড়া ইমার্জেন্সি লাইটের উপর। তখন আমার মনে হলো যে এনিহাও আমার এই ঘর থেকে বেরোতে হবে, আদারওয়াইজ সামথিং উইল হ্যাপেন, মানে আমার আর আমার ফুপুর যে কোনো কিছুটা হবে। আমি এক হাতে আমার ফুপুর হাত ধরি, আর এক হাতে হচ্ছে আমার ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে আমি চিৎকার করি। আমার পাশের রুমে চাচি ফুপু এরা ছিলেন, তো চিৎকার করে বলে যে চাচি ফুপু প্লিজ গেটটা খোলো, এবং ওই দোতলা বাসাটার নিচে কেচি গেট লাগানো ছিল।
তো আমি নামছি, ঠিক সেই মুহূর্তে দেখলাম যে আমার চাচি ফুপুরা এসে গেট খুলছে। হ্যাঁ, বাইরে থেকে তালা দেওয়া ছিল। তো আমরা দৌড়ে ধাক্কা দিয়ে ওনার যে পাশের রুমে যাই এবং যাওয়ার সাথে সাথে আমি ওখানে ফেন্ট হয়ে যাই, আমার ফুপু ওইখানে ফেন্ট হয়ে যায়। মানে আমাদের কারো কোনো হুঁশ ছিল না এবং সারা রাত আমাদের জ্বর ছিল। হ্যাঁ, এরপরে যখন আমার সকাল হয়, দুপুর টাইমে আমরা একটু নর্মাল হই, ঘুম থেকে উঠি, আম্মু আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল এরকম তোমার সাথে, যে তুমি এরকম চিৎকার করছো রাত্রেবেলা, তোমার এরকম জ্বর হয়েছে। তাই বললাম যে আম্মু এরকম এরকম হয়েছিল রাত্রে, আমি তো আসলে কিছু বুঝি নাই, আমরা দুজনে একা ছিলাম। তা আম্মু একটু বললো যে দেখো তোমাকে আমি বলতে চাইনি, আমাদের ওই সাইডের গ্রামটা একটু খারাপ, মানে যে জায়গাটা তোমরা খেলছো গতকালকে, ওই জায়গাটাতে এরকম প্রায় এরকম ঘটনা হয় বা অনেকে কিছু দেখে। সো তোমার সাথে তো এটা একটা হয়তো এই কারণে হতে পারে, আমি জানি না এটার ব্যাখ্যা কি, বাট এটা আমি কখনো জানার চেষ্টাও করিনি কি আসলে। তো এরপরে হুজুর আসে, হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করে বা পড়া, ওই যে ভয় পেলে যেরকম পড়া পানি বা পড়া লবণ দেয় সেরকম দিয়েছিল, যাতে যদি কোনো কিছু আমাকে আছর করেও থাকে যাতে সেটা দূর হয়ে যায়, চলে যায়। এবং 2-3 দিন পর্যন্ত আমার এটা খেতে হয়েছে। তারপর আমি ঢাকায় চলে আসি এবং আর কোনো প্রবলেম হয়নি। আচ্ছা ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা দুজন তো এমনিতে বাইকে যাওয়ার সময় অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছেন, তাই না? মানে এরকম ঘটনা ঘটেছে এর মাঝখানে। তো এই ঘটনাগুলো তো আজকে সময় খুবই কম, আমরা নেক্সট আরেকদিন আপনার কাছে শুনতে চাই। তো মানে এরকম কি অহরহই ঘটে আপনাদের সাথে? হেলো লিসেনার্স, আমি জাহিদ বলছি এগেন, রাজাদুরি থেকে। আসলে অহরহ ঘটনা ভাই, মানে কখন ঘটে আসলে আমরা নিজেও জানি না। আচ্ছা, তাহলে আজকে যেহেতু বড় ঘটনা যেতে পারছি না, আপনাদের বাসাতে অনেক ঘটনা ঘটে এবং আপনাদের ওই এলাকাটাও বেশ অদ্ভুত আপনি বলছিলেন, সেখান থেকে কিছু আমরা শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ, আমাদের বাসার যে মানে কেন অদ্ভুত বলছেন, কেন কি পাশের বাসার যে সে বাসাটা আর কি সবাই একটু হন্টেড বলে জানে। আচ্ছা, তো বাসার ওই হন্টেড বাসাটা যে ছিল, ওইটা সবচেয়ে উইয়ার্ড থিং হচ্ছে যে ওটা পেইন্ট করলে পেইন্ট থাকে না। খুবই অদ্ভুত ব্যাপার এটা, পেইন্ট থাকে না এবং ওদের সাথে কেউ লিঙ্ক আপ নাই এবং বিয়ে শাদী বা কোনো কিছুতে ওদেরকে ইনভাইট করা হয় না, ওরাও কারোর সাথে মিশে না। এবং ওদের বাসার মধ্যে জাস্ট লাইট আপনার 1টা বা 2টা জ্বালানো থাকে। তো ওনাদের বাসার মধ্যে যে একজন ছিল উনি মারা গেছেন। তো আমার আম্মু যে ছিলেন প্রায় ওনাকে যে জানালার মধ্যে মরার পরে ওনাকে দেখতে পাইতেন, অলওয়েজ, মানে ম্যাক্সিমাম টাইম দেখতে পেতেন। আচ্ছা, তো উনি যে ছিল এটা। আর রাতের বেলা যে আমাদের ওই বাসার পাশ দিয়ে নুপুরের শব্দ আমরা শুনতে পাই। এটা আপনিও পেয়েছেন? হ্যাঁ, আমি পেয়েছি, আমার ওয়াইফ যে ছিল। আপনিও পেয়েছেন? হ্যাঁ, আমিও পেয়েছি। আচ্ছা, তো মানে ও আমাকে বলতেছিল যে আসলে এটা কি, তা আমি বলতেছি এটা ইঁদুর হবে, ওকে ভয় থেকে সরানোর জন্য। কিন্তু আমি জিনিসটা অনেক আগে থেকে জানতেন আপনি আগে এটা। তারপর যখন দেখলাম যে না, ও বুঝে ফেলতেছে, তখন আমি বললাম যে হ্যাঁ, তুমি এটার দিকে নোটিস করো না, এটা একটা হয় আমাদের এখানে নুপুরের শব্দ। এবং দেখা যায় যে আমাদের বাড়ির বাউন্ডারির পাশ দিয়ে এসে ওই একটা এক্সাক্ট একটা জায়গার মধ্যে থেমে আবার দেখা যায় পিছন দিক দিয়ে আবার শব্দ শোনা যায়। আচ্ছা, মানে এটা আমাদের এর আগে এরকম ঘটনা শুনেছি, এই জন্য বলছি যে হ্যাঁ, এরকম ঘটনা ঘটে। আর এমনিতে মানে আপনারা কোনোদিন চেষ্টা করেননি যে এই বাসাটা সেরকম কারো কাছ থেকে পরামর্শ নেওয়া বা এরকম কিছু কি করেছেন নাকি? আসলে আমাদের বাসার বা এলাকার মধ্যে ওই লোকরা এটা শুনতে পায় এবং ওই বাসাটা আসলে কেউ ওনাদের সাথে কথা বলতে সবাই ভয় পায়। আচ্ছা, তো ওনাদের সাথে কেউ কথা বলে না এবং ওনারা জাস্ট এক ঘোড়া টাইপ, মানে কারোর সাথে মিশে না বা কথা বলে না। এবং বিল্ডিংটা আপনি মানে দেখলেই বুঝতে পারবেন যে এটা সমস্যা আছে বিরাট বড়। ওকে, আর এই একটা সমস্যা। এবং আরেকটা ছোট করে একটা বলি। জি জি প্লিজ। আমার আম্মু যেহেতু বলেছিলাম যে বিয়ে যেদিন হয়েছিল মানে বৌভাত, সেদিন সে রাতের দিকে খাবার খাচ্ছিল। খাবার খেতে খেতে হঠাৎ করে সে যখন চিংড়ি মাছ এগুলো দিয়ে খাচ্ছিল, হঠাৎ করে প্লেটের মধ্যে একটা লোমালা হাত এসে আম্মু প্লেটে থাবা দেয়। কারণ আম্মু প্রচন্ড চিৎকার করে ওঠে এবং তৎক্ষণাৎ দেখে চলে গেছে। তখন আমার দাদি জিনিসটা বুঝতে পারে, কারণ সে জিন আমল করতো। তো কিছু সে বললো তুমি দেখে ঠিক আছে। তারপরে তিনি সে হঠাৎ করে দেখতে পেল যে একটা বিড়াল দুধ খাচ্ছে। সে ওটাকে ছুঁড়ে মারার চেষ্টা করলো, দেখলো জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেছে। আচ্ছা, কিন্তু যখন সে লাইট জ্বালালো দেখলো জানালা বন্ধ, কিছুই নাই। পরে আমার দাদি প্রতিদিন হারিকেনের লাইট জেলে দিয়ে যেত এবং অনেক পরে জানতে পারে যে রুমটাতে সে আসলে বিয়ের পরে ছিল, ওই রুমের নিচে জোড়া কবর ছিল। আচ্ছা আচ্ছা, এটা একটা বিরাট একটা ব্যাপার।
ওকে, সো আমরা অনেক থ্যাঙ্কস জানাচ্ছি আপনাকে যে আপনারা দুজন অনেক কষ্ট করে এত রাত্রে এত কষ্ট করে এখানে এসেছেন এবং আমাদের ডাকা মাত্র চলে এসেছেন এবং আরো আবদার করবো যে নেক্সট টাইম আবারও আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাই। তো আপনি যদি কাউকে বলতে চান, আপনি বললেন যে অনেকে আপনার বাসার সবাই শুনছে। হ্যাঁ, সবাই অনেক কষ্ট করে শুনছে। আমার বোন বৃষ্টি, আমার ভাগ্নে হৃদয় এবং আপুরা, সুমি আপু, সবাইকে থ্যাঙ্কস, মিঠুন, রনি, সবাইকে থ্যাঙ্কস। এবং আপনি একটু ভাইয়া যদি বৃষ্টিকে একটু বলে দিতেন, হ্যাঁ আপনার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ বৃষ্টি আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করছি যে এখন থেকে রেগুলার এভাবেই আমাদের সঙ্গে থাকবেন এবং আপনি যেহেতু আপনার যে ভাইয়াকে মানে আপনাদের ছেলে আবার এই ভূত এফএম পর্যন্ত পাঠানোর দায়িত্ব আপনাদের উপরে দিয়ে দিলাম। আর আপনি কাউকে যদি বলতে চান কিছু বলতে পারেন। হ্যাঁ, এই মুহূর্তে আমার মা এবং আমার কাজিন আছে, তারা শুনছে এবং আমার অফিসে কিছু কলিগ শুনছে। আমি টি কর্পোরেশনে জব করছি, তো আমার এখানে কিছু কলিগ শুনছে। ওকে, সো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এবং আপনাদের উপরে দায়িত্ব দিলাম আবার এই দুজনকে ঠেলে আমাদের ভূত এফএম পর্যন্ত পাঠিয়ে দেওয়ার জন্য। এন্ড ফাইনালি আমরা আরো একটা ঘটনায় চলে যাব। আমাদের সঙ্গে আরো একজন আছেন। ভাই, আপনার নামটা আরেকবার বলবেন। হ্যালো এভরিওয়ান, আমি রাজিন। লাস্ট টাইম আমি আমার ঘটনাটা শেষ করতে পারিনি। সেটা আমি ছিলাম যে আগুনটা দেখার পরে। আচ্ছা, আপনারা দুজন মিলে ছাদের উপর যে আগুনের গোলা দেখেছিলেন? 7 জন মিলে। হ্যাঁ, 7 জন মিলে। তো ওই গোলাটা গিয়ে আমাদের পাশের থেকে একটা নারিকেল গাছের উপর পড়ে। আমরা দেখলাম যে পুরো নারিকেল গাছটা একদম পুরো ছারকার হয়ে যাচ্ছে, মানে একদম আগুন পড়ছে নিচে, পুড়ে গেলে যেটা হয়। তো দেখার পরে আমরা তো খুব ভয় পেয়ে গেলাম। আমরা সঙ্গে সঙ্গে দূরে বাসায় চলে যাই। আমার ভাইও ছিল, আমার ভাইও দূরে বাসায় চলে যায়। তো বাসায় যাওয়ার পর আমরা পরের দিন ঠিক সকালবেলা আমরা ওই গাছটার কাছে যাই যে দেখার জন্য আসলে কি হয়েছিল। গিয়ে দেখি যে না, সবকিছু ঠিক আছে। ঠিক সেম ঘটনা আমার বড় ভাই এখন অস্ট্রেলিয়াতে সিডনিতে আছেন। উনি ওনার এক ফ্রেন্ডের অ্যাপার্টমেন্টে ছিল। অ্যাপার্টমেন্টে ছিল মেবি 60 মানে 60 তলার উপরে, 70 তলা এরকম ছিল। ওনারা সন্ধ্যাবেলায় সবাই মিলে আড্ডা দিচ্ছিল। তো হঠাৎ করে উনি নোটিস করলো যে তাদের ঠিক অ্যাপার্টমেন্টে অনেক উঁচুতে ঠিক এরকম একটা লাইট মানে আগুন ঘুরতেছে। তাদের মানে কাছের ইয়া ছিল তাদের অ্যাপার্টমেন্টটা, ওখানে আগুন ঘুরতেছে এবং সবাই বললো যে ওরা তো সবাই ইংলিশ ছিল, বাঙালি ছিল না এবং মুসলিমও ছিল না। বললো যে তোমরা কি দেখতেছো ওই যে বাইরে একটা আগুন দেখা যাচ্ছে? বললো যে হ্যাঁ, এটা আমরা দেখতেছি। এবং মানে আপনি শুনে অবাক হবেন, অস্ট্রেলিয়ান আমার ভাইয়া যেটা বললো, অস্ট্রেলিয়ান পেপারে নাকি ছবি সহ আসে যে এরকম কিছু জিনিসপত্র। অস্ট্রেলিয়ান একটা গ্রেভিয়ার্ড আছে ওই সিডনি শহরে, আমার ভাইয়া ওখানে ছিল অনেকদিন। তো ওইখানে কিছু একটা ঘটনা সে দেখতো। একদিন সে রাত্রেবেলা ফিরতেছিল, তো হঠাৎ করে সে নোটিস করলো যে মানে কিছু একটা শ্যাডো টাইপের কিছু যেন তার ঠিক পিছনে ডান দিক দিয়ে মানে আসতেছে। সে এতদিন থাকে, কোনো প্রবলেম হয় না, বাট ওই দিন হঠাৎ করে তার জন্য কেমন যেন মনে হলো যে না, কিছু একটা হয়তো বা প্রবলেম। সো সে যখন ডান দিকে ঘুরে তাকালো, দেখলো যে কিছু একটা লাফিয়ে গাছের উপর চলে গেল। সে মানে খোঁজার ট্রাই করলো যে আসলে এটা কি বানর কিংবা কোনো কিছু টাইপের, না আসলে ওরকম কিছুই না। সে দেখতে পেলো যে এরকম কিছু একটা উপরে চলে গেল। এছাড়া আরেকটা জিনিস আমি লাস্টে যেটা বলতে চাই, সেটা হচ্ছে আমার রুমের ঠিক নিচে একতলায় একটু জায়গা খালি রাখা হয়। তো আমাদেরকে এক হুজুর বলেছিল যে আপনি একটা ছাগল কোরবানি দিয়ে, আপনার মানে আল্লাহর নামে কোরবানি দিয়ে ওই ছাগলের যে রক্তটা, তাজা রক্তটা, ওটা আপনি রেখে দিয়ে আপনার ওই ঘরের নিচে আপনি পুঁতে দেন, তাহলে ইনশাল্লাহ এরকম প্রবলেম হবে না। তো ওই জিনিসটা করার জন্য আমাকেই সিলেক্ট করা হয়, যেহেতু আমার রুমে আমি ভয় পাই। তো আমি গেলাম, আব্বা বললো যে তুমি এটা নিয়ে যাও, গিয়ে দেখো যে ঠিক 1 হাত গর্ত করবা, 1 হাত গর্ত করে রক্তটা তুমি দিয়ে দিবা। এটা হচ্ছে 2 দিন পর কোরবানি করার। তো আমি ঠিক 1 হাতের মতো গর্ত করে ওই রক্তটা যখন ঢাললাম, তখন মানে আমি জানি না আমি কি স্বপ্ন দেখছি কিংবা কি আমি জানি না, দেখলাম যে একদম রক্তটা ঢালার সঙ্গে সঙ্গে আগুনের যে মানে পানি গরম হলে যেরকম বলকানোর মতো যে একদম ওইরকম টাইপের বলকাইতেছে। আচ্ছা, আমি তো একদম শক যে এটা কিভাবে সম্ভব, কারণ রক্তটা ঠান্ডা, ওখানে কোনো গ্যাসও নাই, কিছুই নাই, এটা কিভাবে সম্ভব? ওইটা দেখে আমি কোন রকম মাটি টাটি দিয়ে দূরে বাসায় চলে যাই। এছাড়া আমার এয়ারপোর্ট রোডে কিছু ঘটনা আছে, ওগুলো হয়তো যেটা আমি অ্যাক্সিডেন্ট একটা করেছিলাম, আমি আপনাকে বলেছিলাম প্রায় 7 বছর যাবত আমি ড্রাইভ করি। অ্যাক্সিডেন্ট করার আগের রাতে কিছু ঘটনা আছে। এটাকে আপনি নেক্সট উইকেই বলছেন নাকি তারপরে? নেক্সট উইকে ইনশাল্লাহ। নেক্সট উইকে ইনশাল্লাহ, তাহলে নেক্সট উইকে আপনি আসছেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, হ্যাঁ প্লিজ। আমি একটা জিনিস সেটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি আসলে কিছু জিনিস ফিল করি কিছু হওয়ার আগে। হয় আমি স্বপ্ন দেখি অথবা আমি ফিল করি। আমি ফিল করলে দেখা যায় আমার শরীর মানে পুরো ফুলে যায়, শরীরে মানে আমি নিজেকে চিনতে পারি না, ওভারঅল আমি নিজেকে চিনতে পারি না। এবং আমি যেটা করেছি, দেখেছি যে আমার নিজের চেহারা কেমন যেন হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই রাত্রেবেলা আমি মানে ঘুমাইতে পারি না,
এটা এটা কোনো আপনার reason নেই। এবং আপনি নিশ্চয়ই এরকম চান না মানে যে আপনার সঙ্গে হয়ে যাক, Right, right, হ্যাঁ। যেমন যে ভাইয়াও একটু আগে বলছিলেন আর যে অন্য নুপুরের কোনো যে সমস্যা ঘটনাটা উনি বললেন, আমি কিন্তু বলেছি আমাদের হ্যাঁ, বাসায় কিন্তু এখনো নুপুরের সাউন্ড পাওয়া যায়। এটাই এটাই এবং আমি একদিন কিন্তু রাতের বেলা বের হয়ে গিয়েছিলাম এবং দেখার জন্য। হ্যাঁ যে মাসুম দেখাচ্ছে ওরও বাসায় এরকম সমস্যা আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আজকে আমি জানি না যেটা কোনো একটা কারণ কিনা যে আপনাদের দুজনেরই ইনফ্যাক্ট দুজনের ফ্যামিলি থেকেই এরকম একটা জিনিস মানে চলে আসছে বহুদিন থেকে, এরকম দুজনেই সাফারার, ইনফ্যাক্ট 3 জন এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, please। আমি আমার আম্মাকে একটা কথা বলতে চাই। আমার বাবা মা ভাই আমরা তিনজনই। তো আমি সামনাসামনি আসলে আমি খুব রাগী মানুষ, আমি খুব জেদি একটা ছেলে, ছোট ছেলে। সামনাসামনি কখনো বলা হয় না, সেটা হচ্ছে যে আমি আমার আম্মাকে খুবই পছন্দ করি। আমি রেডিওর মাধ্যমে বলতে চাই যে আম্মা আমি আপনাকে অনেক ভালোবাসি। রিসেন্টলি আমি আপনাকে হয়তো খুব একটা শক দিয়েছি যে কোনো একটা কারণে, ওটা আসলে ইন্টেনশনালি কিছুই ছিল না। ওকে, আমি আপনাকে ভালোবাসি, এতটুকু মনে রাখবেন। প্লাস আমার ভাইয়া, আমার বাবা, ওনারা আমাকে অনেক পছন্দ করেন, ওনাদেরকেও ভালোবাসি, বাট স্পেশালি আমার মা। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আশা করছি যে আপনার মানে আন্টি এই মুহূর্তে আমাদেরকে শুনছেন। আমি অর্ণব আমাকে SMS করেছেন।